আচ্ছা, আপনি কি আবারও টাকার জন্য দেহ বিক্রি করবেন? আবার কিনবেন নাকি? সেরকম কিছু না। আপনি মনে হয় নিত্য নতুন দেহের স্বাদ ভোগ করতে খুব পছন্দ করেন। আমি কি একবার ওই কথা বলছি যে আমি মেয়েদের দেহকে খুব পছন্দ করি? না, তা বলেননি, কিন্তু আপনি যেহেতু আবার জিজ্ঞেস করতেছেন তাই ভাবলাম আপনি হয়তো নিত্য নতুন দেহকে খুব পছন্দ করেন। আচ্ছা, আপনি এরকম উদাসীন কথাবার্তা বলেন কেন? কই, আমার কথা তো উদাসীন মনে হচ্ছে না। তাহলে আপনার কাছে মনে হওয়ার কারণটা কি? উফ, আপনার ফোন নাম্বারটা দিন তো। সরি, আমি অপরিচিত কাউকে ফোন নাম্বার দেই না। দেখুন, ভালোই ভালোই বলছি, ফোন নাম্বারটা দিয়ে দিন। আজব তো, আপনি এসব কি বলতেছেন? আমি তো আপনাকে চিনি না, আপনাকে আমার ফোন নাম্বার দেব কেন? আমি কিছু শুনতে চাই না, আমি শুধু আপনার ফোন নাম্বারটা চাইছি। আর আপনি সোজা সাপটা দিয়ে দিন, নয়তো। আমি না হয় আপনার কাছে ভুল করে আমার দেহটা বিক্রি করে দিয়েছি, তাই বলি কি আমি আপনার কাছে আমার সব কিছু বিক্রি করে দিয়েছি? আমার চিন্তা ভাবনা, আমার ইচ্ছা অনিচ্ছা সবকিছু? যদি বলি তাই। এরকম আজব কথাবার্তা বলা বাদ দিন, আর আপনি এখান থেকে আসতে পারেন। ভালোভাবে কথাটা বললাম তাই গায়ে লাগতেছে না। এখন কি আমি খারাপ ব্যবহার করব আপনার সাথে? আশ্চর্য, আপনি এরকম করতেছেন কেন? তাও আবার এরকম একটা হসপিটালে। আমি আপনার ফোন নাম্বার চাইছি, আপনি ফোন নাম্বারটা দিলে আমি এখান থেকে চলে যাব। না, আমি আপনাকে আমার ফোন নাম্বার দিতে পারবো না। ভেবে বলতেছেন তো? হ্যাঁ, আমি ওখান থেকে চলে আসতেই লোকটা আমার হাত টেনে ধরে। কি হলো, এরকম অভদ্রতার মতো কাজ করতেছেন কেন? উনি কিছুই না শুনে শুধু আমাকে ওনার কাছে টেনে নিচ্ছে। উফ, আপনি কিন্তু এটা মোটেও ঠিক করছেন না, এটা হসপিটাল। আমার কথাগুলো মনে হয় ওনার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, তার কান অবধি মনে হয় পৌঁছাচ্ছে না। ওনার বুকের সাথে আমাকে একদম মিশিয়ে নিলেন। আমি কিন্তু এবার চিৎকার করতে বাধ্য হব। উনি তাও কিছু বলছেন না, ওনার মতো উনি কাজ করেই যাচ্ছে। একবারের পর একবার পিঠে স্লাইড করতেছে, আমার একদম অসহ্য লাগতেছে। আমি তো ব্যথার জন্য দাঁড়িয়ে থাকতে পারতেছি না, কোমর ব্যথা বেড়েই চলেছে। আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? উনি তাও কোনো কথা বলতেছেন না। আমি আমার সর্বশক্তি দিয়ে ওনাকে সরানোর চেষ্টা করতেছি, কিন্তু তাও পারতেছি না, কারণ আমার শক্তির কাছে ওনার শক্তি অনেক বিশাল। আমি কান্না করে দিলাম ওনার এরকম ব্যবহার দেখে। আমি ভাবতে পারিনি উনি এখানে এরকমটা করবে আমার সাথে। আমার কান্নার শব্দ শুনে উনি আমাকে ছেড়ে দিয়ে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালেন। আমি আর আমার রাগটা কন্ট্রোল করতে না পারায় ওনাকে সজোরে একটা থাপ্পড় মারলাম। নিজেকে কি ভাবেন? আপনার না হয় কোটি কোটি টাকা আছে, আপনি চাইলেই দিনে 10 থেকে 12টা মেয়েকে ব্যবহার করতে পারেন। আমরা গরিব মানুষ, আমাদের অত টাকা পয়সা নেই। অভাবে পড়ে নিজের সব থেকে বড় সম্পদ বিক্রি করে দিছি। আর সব থেকে বড় কথা, আপনি আমাকে টাকা দিয়েছেন, আমার দেহ ভোগ করেছেন, তাহলে এখন আপনি আমার সাথে এরকম জোর করতেছেন কেন? আমি তো বলেই দিয়েছি আমার নাম্বার আপনাকে দিতে পারবো না। আর আপনি যেটা আমার সাথে করেছেন, ছি, এটা আমি কখনো ভাবতে পারিনি। আরে আমি কাকে কি বলছি? যে টাকা দিয়ে নিত্য নতুন মেয়েকে ভোগ করে তার ভিতর মনুষ্যত্ব থাকতে পারে না, এটা আমার জানা উচিত। শুনুন, আমি আর কিছু শুনতে চাই না, আপনি এখন আমার চোখের সামনে থেকে যাবেন। কথাটা বলে আমি ওখান থেকে চলে আসলাম। উনি পেছন থেকে অনেকবার ডেকেছেন, বাট আমি এরকম বেয়াদব মানুষের সাথে কথা বলতে চাই না। আমি আম্মুর কাছে গিয়ে বসলাম। কি রে মা, এতক্ষণ কোথায় ছিলি? আর তোর চোখে পানি কেন? আসলে আম্মু আমার একজন পরিচিত বন্ধুর সাথে দেখা হয়েছিল, তো তার সাথে কথা বললাম, আর চোখে মনে হয় কিছু পড়েছে, তাই পানি চলে এসেছে। তুই কি আমার থেকে কিছু লুকাতে চাচ্ছিস? আরে আম্মু, তুমি কি বলো? তোমার থেকে আমি কি লুকাবো? দেখ মা, তোর মনের ভিতরে কি চলছে আমি জানি না, তবে শুধু একটা কথা মনে রাখবে, যা করবে ভেবে চিন্তে করবে। আম্মু, তুমি শুধু শুধু চিন্তা করতেছো আমাকে নিয়ে। তোমাকে কোনো চিন্তা করতে হবে না, চলো ভাইকে দেখে আসি। যদি কোনো সমস্যা হয় মায়ের কাছে লুকাবি না। আরে আম্মু, তোমার কাছে লুকাবো এমন কোনো কথা আছে নাকি? আমার পেটে যা থাকে সব তো তুমি জানো।
আপনার ভাইকে কেবিনে শিফট করা হয়েছে, এখন দেখতে পারেন তাকে, কিন্তু তার সাথে এখন কথা বলতে পারবেন না। 72 ঘন্টা পর তার সাথে কথা বলতে হবে আপনাদের। থ্যাংক ইউ নার্স, আর সরি। সরি বলতে হবে না, আমাদের বোঝা উচিত ছিল এটা। এখন যান, দেখে আসুন, আপনাদের অপেক্ষার প্রহর শেষ। তারপর আম্মু আর আমি কেবিনে গেলাম। গিয়ে দেখি আমার ভাইটা শুয়ে আছে, কি সুন্দর লাগতেছে তাকে। আর ওইদিকে হ্যালো শামিম, একটা মেয়েকে তুলে আনতে হবে। তোর মাথায় আবার কি ঢুকলো? মেয়েকে তুলে আনবি মানে? তোকে যেটা বলছি সেটাই কর, আর সবাইকে বলে দে আজকে আমি বিয়ে করতে যাচ্ছি রাতে। মানে তোর মাথা ঠিক আছে নাকি গেছে মাল খেয়ে? আমি একদম ঠিক আছি, তোকে যেটা বললাম সেটা কর তাড়াতাড়ি। ভালো করে ভেবে দেখ, এইসব কাজ করা ঠিক হবে না। পুলিশ কেস পর্যন্ত হতে পারে। তুই আমার রাগ সম্পর্কে ভালোভাবে জানিস, আমার মাথাটা এখন গরম আছে, আর আমি যেটা করতে চাই সেটা করি। তুই তো সেটা ভালো করে জানিস, তাহলে এরকম ন্যাকামি না করে আমি যেটা বলছি সেটা কর, নয়তো তোকে আজকে আমি। ওকে, তোমার যা ইচ্ছা তাই হবে, কিন্তু এর মাঝে আমাকে টানবি না। তার মানে তুই আমাকে এই কাজটা করতে সাহায্য করবি না, তাই তো? আমি কি বলছি যে আমি সাহায্য করব না? দেখ, এইরকম প্যাঁচায় কথা বলবি না, সরাসরি বল এখন কি আমাকে সাহায্য করবি কি না। ওকে, সাহায্য করব। এখন মেয়ের ছবি পাঠা, ঠিকানাটা দে। মেয়েটার ছবি তো আমার কাছে নাই, আর ঠিকানাটা আছে। এরকম বোকার মতো কথা বলবি না তুই। ঠিকানা দিবি, আর আমি যাকে তাকে তুলে আনবো সেটা তোর মনের মানুষ হবে না। আবার তাকে রেখে আসবো, আবার আর একটাকে তুলে আনবো, সেটা হবে না। আবার তুলে আনবো, সেটাও হবে না। আবার তুলে আনবো, আমি কি এক এক করে ওই এলাকার সব মেয়েকে তুলে আনবো নাকি? তুই গাধার মতো কথা বলা বন্ধ কর, আমি যাবো তোর সাথে, বুঝছিস? আর আমি যাকে দেখিয়ে দেব তাকেই তুলে আনতে হবে, অন্য কাউকে না। আর তুলে আনার পর যদি মেয়েটা বিয়ে করতে রাজি না হয় তখন? বিয়ে করতে রাজি হবে না মানে? 100 বার রাজি হবে, জোরপূর্বক বিয়ে করব আমি। তাতে কি, মেয়েটা তোকে মন থেকে ভালোবাসবে। ওই মেয়ের মনে তোর জন্য শুধু থাকবে ঘৃণা, আর কিছু থাকবে না, বুঝছিস? এখনো ভেবে দেখ ব্যাপারটা। ওই, তুই আমাকে জ্ঞান দিবি না, যেটা করতে বলতেছি সেটাই কর। আর আমি বাসায় যাচ্ছি, সন্ধ্যায় তোর সাথে দেখা হচ্ছে। অন্তত আঙ্কেল আন্টিকে বলিস যে তুই বিয়ে করতে যাচ্ছিস। আপাতত কাউকে জানাবো না, শুধু তুই, আমি আর মেয়েটা, আর অন্য কেউ জানবে না। মানে তুই কি লুকিয়ে বিয়েটা করতে যাচ্ছিস? কিছুটা সেরকমই। আচ্ছা, তোর যেটা মন চায় সেটাই কর। আমি তোকে বোঝাতে পারবো না, তোকে বোঝাতে গেলে আমি পাগল হয়ে যাব। আচ্ছা ভাই, সন্ধ্যায় দেখা হচ্ছে। ওকে। তারপর আমি ফোনটা কেটে দিয়ে বাড়ি গেলাম। আম্মু তুমি বাসায় যাও, আমি ভাইয়ের সাথে রাতে থাকবো। আরে পাগলি মেয়ে, কি বলিস? আমি থাকবো, তুই বাসায় গিয়ে থাক। আম্মু তোমার এখানে থাকতে কষ্ট হবে, আর আমি এটা কখনোই চাই না যে আমি থাকতে আমার মা কষ্ট করবে। আরে পাগলি মেয়ে, চুপচাপ থাক, বাসায় যা, আমি থাকতে পারবো। আম্মু তুমি বোঝার চেষ্টা করো, তোমার শরীরের অবস্থা খারাপ, তুমি বাসায় যাও, আমি এখানে থাকতে পারবো। আমি তোকে আদেশ করতেছি, তুই এখন বাসায় যাবি, আর আমি এখানে থাকবো। উফ আম্মু। আর কোনো কথা হচ্ছে না। ওকে, তাহলে আমি বাসায় যাচ্ছি, টেবিলে সব কিছু রাখা আছে, সবাই মতো ভাইকে ওষুধ খাইয়ে দিও, আর তুমিও ঠিক মতো ঘুমিয়ে পড়ো, রাত জেগো না আবার। আচ্ছা, তোর কথাই হবে, এখন তুই বাসায় যা, সন্ধ্যা হয়ে যাচ্ছে। এখন ছেলেকে পাইছো তো মেয়েকে তাড়িয়ে দিচ্ছ, তাই না? এখন কোনো বকা দেওয়ার ইচ্ছে নেই আমার, তাই চুপচাপ আছি। যদি বকা শুনতে না চাস তাহলে বাসায় গিয়ে রেস্ট নে, কাল সকাল সকাল চলে আসিস। ওকে আমার লক্ষ্মী আম্মু। মুয়া। আম্মুর গালে একটা পাপ্পি দিয়ে বেরিয়ে পড়লাম। হসপিটাল থেকে বেরিয়ে দেখি রাস্তায় কোনো রিক্সা দেখা যাচ্ছে না। সন্ধ্যার সময় তো তাই সচরাচর এখানে সন্ধ্যার সময় এসে রিক্সা পাওয়া যায়, কিন্তু আজকে কোনো রিক্সা দেখতে পাচ্ছি না। উফ, কেমনটা লাগে, একটা রিক্সাও নেই, এখন হেঁটে হেঁটে যেতে হবে। ভাবতেই কান্না পাচ্ছে, এমনিতেই ব্যথা, তার উপর যদি এতটা পথ হেঁটে যাই, না জানি সকালে ঘুম থেকে উঠতে পারবো কিনা। এদিক ওদিক দেখতে লাগলাম,
কোনো রিক্সা দেখা যায় কিনা, কিন্তু না, হয়তো আমার ভাগ্যটাই খারাপ। ধুর, আর কিছু না ভেবে হাঁটা শুরু করলাম, দেখি সামনে গিয়ে রিক্সা পাই কিনা। রাস্তার এক সাইড দিয়ে কত রঙের গাড়ি চলাচল করতেছে। সন্ধ্যার সময় তো, তাই পরিবেশটা একটু মজাদার লাগছে আমার কাছে। ইচ্ছে করতেছে আমি এই প্রকৃতির সাথে মিশে যাই, তাহলে থাকবে না কোনো কষ্ট, থাকবে না কোনো দুঃখ। আসলে মানুষ এমন একটা প্রাণী যাকে সব কিছুর সাথে মানিয়ে চলতে হয়। শত কষ্টের মাঝেও নিজের জীবনকে বাঁচিয়ে রাখতে প্রতিনিয়ত আমরা কত কিছুই না করতেছি, শুধু ভালোভাবে বেঁচে থাকার জন্য আর শান্তিতে দুবেলা দুমুঠো ভাত খাওয়ার জন্য। আমরা মানব জাতি কতই আজব, তাই না? কিছু কিছু বড়লোক আছে যারা গরিবদের পেটে লাথি দেয়। হয়তো আমি যেমন দারিদ্রতার কারণে সব থেকে বড় সম্পত্তি বিক্রি করে দিয়েছি, পতিতালয়ে যে মেয়েগুলো আছে তারা হয়তো পেটের দায়ে ওই সব কাজ করতে বাধ্য হয়। আসলে প্রতিটা পতিতার নারীকে জিজ্ঞেস করলে, তার অতীতটা জানতে চাইলে তার মুখ থেকে শুনতে হবে না থাক করুণ কাহিনী, যেটা আপনার মনকে নাড়া দিতে বাধ্য করবে। আনমনে এসব ভেবেই যাচ্ছি, আর রাস্তার এক সাইডে হেঁটে যাচ্ছি। হঠাৎ করে একটা গাড়ি আমার সামনে এসে দাঁড়ালো। আমি অনেকটা ভয় পাইছি। হঠাৎ করে এরকম একটা গাড়ি এসে সামনে দাঁড়াইছে তো, তাই বুকে একটু থুতু দিলাম। গাড়ি থেকে দুইজন মুখোশ পরা লোক নেমে পড়লো। আমি পরিবেশটা বুঝতে পারলাম, তাই দৌড় দিতে যাব, তখন ওই লোকটা আমাকে ধরে ফেললো। প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি। আর জোরে জোরে চিৎকার করতে লাগলাম, বাঁচাও বাঁচাও, কে আছে, আমাকে একটু সাহায্য করো। কিন্তু কেউ আমার চিৎকারে সাড়া দিল না। লোক দুটো আমাকে গাড়িতে তুলে নিলেন। আমি গাড়িতে অনেক চিৎকার করতে লাগলাম এবং বাইরের মানুষকে ডাকতে লাগলাম, আমাকে বাঁচাও। ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে একটি লাইক করে কমেন্ট করে জানান। আর এরপর কি হয়েছে জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে।